আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মম পপি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি ব্লগ দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। শুরুতে সবাই একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটি অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে। সকাল থেকে আমি আজকে আমার ভিডিওটি শুরু করলাম। তো আজকে সকালে নাস্তার জন্য আমি রুটি পরোটা কিছু করব না। আয়ান বলল যে আজকে সে একটু খিচুড়ি খাবে। ও আবার লেটকা খিচুড়িটা খুব পছন্দ করে ওর বাবার মতো। তো এই জন্য আজকে ভাবলাম একটু লেটকা খিচুড়ি করি। আমি বাড়ি থেকে আসার সময় এই চালগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আতপ চাল। খুব মজা হয় এই চালগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে। তো ভাবলাম অল্প একটু রান্না করি, সকালবেলা আমরা তিনজনে যাতে খেতে পারি। বাসি হলে আর খাওয়া হয় না, কারণ লেটকা খিচুড়িটা বাসি আমারও ভালো লাগে না, তারপরে আয়নের পাপাও খায় না। এজন্য আমি অল্প করে রান্না করব, আমাদের যাতে তিনজনের সুন্দর মতো সকালে নাস্তাটা হয়ে যায়। গতকাল রাত থেকে আমার মনটা অনেক বেশি খারাপ। আমার ইউটিউবে আসার পিছনে অবশ্যই ছোট্ট একটা গল্প আছে। আমি অনেক আগ থেকে ইউটিউবে বিভিন্ন আপুর ভিডিও দেখতাম। ব্লগ ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখতে দেখতে আমি এক সময় বাংলাদেশি ব্লগার মম হীরা আপুর ভিডিও আমার সামনে আসে। ওই থেকে আমি আপুর ভিডিও দেখা শুরু করেছি। তো আপুর ভিডিও দেখতে দেখতে সত্যি কথা আমার মধ্যে একটা মানে স্পিরিট কাজ করেছে, আমিও আপুর মতো একটা চ্যানেল খুলব। আপুর কথাবার্তা, তারপর আপুর ভিডিওগুলো আমার কাছে এত ভালো লাগতো। তো আপুর মতো করে আমি যদি একটা চ্যানেল খুলি, হয়তো বা আমার চ্যানেলটা আপুর মতো হবে, এরকম একটা আমার চিন্তাধারা ছিল। তো তখন থেকে ওনার ভিডিও আমি এমন দেখতাম, মানে ওনার অনেক অনেক ভিডিও আছে যেটা আমি 2-3বারও দেখেছি। তো সবসময় এখনও আমি ওনার ভিডিও খুব পছন্দ হয়, দেখি, কিন্তু ওনার মতো করে কখনো ভিডিও আমি বানাতে পারিনি। ওনার ভিডিওর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। আমি সেরকম পারবো না, আর এরকম আমি জানিও না। যখন মানুষ কোনো কিছু করে তখন মানুষ সেটা অভ্যস্ত হয়ে যায় বা সেটা সম্বন্ধে জানে, আর যখন নতুন আসে তখন সেটা তার কাছে একটু বেশি মনে হয় যে একটু কঠিন। তো যখন আপুর ভিডিও দেখতাম তখন মনে করতাম যে এটা অনেক বেশি একটা সহজ কাজ, ভিডিও বানাবো আর ইউটিউবে দিয়ে দিব। আসলে তা না, এটার পিছনে অনেক কষ্ট আছে। অনেক কিছু করার পরে মানুষ একটা চ্যানেল দাঁড় করাতে পারে। তো আমার ধারণাটা ভুল ছিল। তো যাই হোক, আপু আমার খুব প্রিয় একজন মানুষ। ওনা থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি, শক্তি পেয়েছি, সাহস পেয়ে আমি ইউটিউবে এসেছি, শখ করে ভিডিও দিচ্ছি, ভালো লাগে। আপুর কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। উনি মাশাআল্লাহ বাংলাদেশে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যারা খুলেছে, আমি মনে করি উনি সবার একজন আইডল। ওনা থেকে অনেক কিছু সবাই শিখেছে বা ওনাকে দেখে অনেকে সফলতাও পেয়েছে, আবার অনেকে আসতেছে ইউটিউবে চ্যানেল খুলে চেষ্টা করে যে হয়তো বা আপুর মতো আমরা ভালো কিছু করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। তো এখানে কেউ পারে কেউ পারে না, যত বেশি পরিশ্রম দিতে পারে এখানে সেই তত বেশি অর্জন করতে পারে, এ আর কি। তো গতকাল রাতে আপুর ভিডিও আমার নোটিফিকেশান আসলো, আপুর ভিডিও আমি দেখা শুরু করেছি। দেখতে দেখতে যখন মানে লাস্ট সময় আপু যে কথাটা বলেছে, কথা বলার সাথে সাথে আমার বুকের ভিতরে কেমন করে উঠেছে যে এটা কীভাবে সম্ভব। মানে
আপু কিভাবে আমাদের মাঝ থেকে এভাবে চলে যাচ্ছে, এটা মানে মেনে নিতে পারি না। আসলে মেনে না নিলেও সত্যি আপু আর আমাদের মাঝে নেই। উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে গতকাল রাতে। উনি আর ইউটিউবে ভিডিও আপাতত দিবে না। তো আসলে এটা শুনে আমার আসলে ভিতরটা কেমন করে উঠেছে। যদিও আপুকে কখনো দেখি নাই বা আপুর সাথে কখনো কথা হয় নাই, আসলে কথা না হলে না দেখা দেখি না হলেও কিন্তু ওনার প্রতি যে একটা ভালোবাসা আমার অন্তরে আছে, এটা কখনো আপুকে যদিও বলা হয়নি, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বলছি। যদিও আপু কখনোই আমার এই ভিডিও দেখবে না, তারপরও বলছি ওনাকে আমি অনেক বেশি মিস করব, ওনার ভিডিওগুলো, ওনার সব কিছু অনেক বেশি মিস করব। এ আর কি, আমার আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। হীরা আপু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিল। তো আপু আবার বলেছে যে উনি হয়তো বা আবারও আসবে। তো ওনার আসার অপেক্ষায় অবশ্যই থাকবো আমরা। শুধু আমি না, যত আপুই ওনার ভিডিও দেখেছে সবারই খারাপ লেগেছে, সবারই কষ্ট লেগেছে। তো আপু আসলে এখন বাধ্য হয়েই চ্যানেলটা ছাড়ছে। ওনার আব্বা খুবই অসুস্থ, তো ওনার আব্বাকে দেখাশোনা করতে হবে। তো এক্ষেত্রে সময় লাগে সব কিছু। আসলে একটা অসুস্থ মানুষকে দেখাশোনা করতে গেলে অন্য সাইড করা সম্ভব হয় না। তো ওনার আব্বার জন্য অনেক দোয়া থাকলো, আল্লাহ যাতে ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর আপুর অপেক্ষায় আছি, আপু কখন আবার আমাদের মাঝে ফিরে আসে এই আশায় আছি। তো এখানে আমার কিন্তু লেটকা খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি একটু গুটি নিয়েছি, তারপরে এখন আমি হালকা আগুনে বসিয়ে রেখেছি। একটু পরে যখন আরেকটু ঘন হয়ে যাবে তখন আমি বাগার দিয়ে নামিয়ে ফেলবো। এই পর্যন্ত এসে যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসেন, আমার চ্যানেলটি ভিজিট করেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা রান্নার পরে অনেক কাজ থাকে আমাদের গৃহিণীদের, সব কাজই আমাদের সারতে হয় একটু একটু করে। তো আমি সেগুলোই করে নিচ্ছি। বেসিনটা ভালো মতো ক্লিন করে নিচ্ছি, এটা প্রতিদিনের কাজ। ব্রাশ করার পরে একবার বেসিনটা ক্লিন করে রাখি, তাহলে সব সময় বেসিনটা চকচকে থাকবে। আর যেহেতু সাদা, তো সাদা জিনিস সবসময় একটু যত্ন করতে হয়, তাহলে সাদা জিনিসগুলো ভালো থাকে, সুন্দর থাকে, একদমই ক্লিন থাকে। তো আমি প্রতিদিনই চেষ্টা করি একবার করে আমার বেসিনটা ক্লিন রাখার জন্য। তো সেই কাজটাই করে নিচ্ছি। দেখেন কতটা চকচকে আছে। আমি প্রতিদিন ক্লিন করার কারণে আমার এই বেসিনটা এতটা ঝকঝকে থাকে। এখন চলে এসেছি লিভিং রুমে। এই তো এখানে আমার যে শোপিসগুলো আছে এগুলো আমি একটু ডাস্টিং করে নিচ্ছি। প্রতিদিন যদি এই জিনিসগুলো একটু করে হালকা হাতে যদি একটু ক্লিন করা হয় তাহলে সব জিনিসই ভালো থাকে। আসলে যত্ন করলে যে রতন মিলে, এটা কিন্তু সত্য কথা। নিজের ঘরে যাই থাকুক না কেন, দামি জিনিস বা কম দামি জিনিস এটা বড় কথা না। যে কোনো জিনিসে আপনি যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন তাহলে আপনার ঘরটা দেখতে অনেক বেশি সুন্দর, পরিষ্কার
এবং গোছানো লাগবে। এই জন্য আসলে আমরা অনেকে মনে করি যে দামি জিনিস দিয়ে ঘর সাজালে ঘর সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আসলে তা আমাদের একদমই ভুল ধারণা। আপনি কম দামি জিনিস হোক বা বেশি দামি জিনিসই হোক, আপনি যদি যত্ন না করেন বা ক্লিন না রাখেন, এগুলো দেখতে একদমই ভালো লাগবে না। একদম অগোছালো, অপরিষ্কার, তখন আরও বিশ্রী লাগবে। তো সবসময় নিজের ঘরে যাই থাকুক না কেন, এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের গৃহিণীদেরই কাজ। মোবাইলে আমরা যতক্ষণে বসে বসে মোবাইল দেখব, ততক্ষণে সংসারের কাজ করলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, আর একটু শরীরের চর্চাও হয়। হাঁটা চলা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভালো। আমরা তো ইদানিং মোবাইলের আসক্ত হয়ে পড়েছি। ম্যাক্সিমাম মানুষই আমরা মোবাইলের উপরে আমাদের বেশি নেশা হয়ে গেছে। একটু সময় পেলে আমরা মোবাইল নিয়ে বসে থাকি। আমি কাজটা করি, একটু সময় পেলে মোবাইল নিয়ে বসে থাকি। এটা আসলে ঠিক না। তো এই তো আমার কিন্তু ডাইনিং আর লিভিং রুমটা আমার গোছানো প্রায় হয়ে এসেছে। তো এই কাজগুলো শেষ করে আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা খাবো। দুপুরবেলা আয়নের পাপা তো বাসায় খায় না, তো আমরা মা ছেলে একা একাই দুপুরবেলা খাবার খাই। তো সকালবেলা চেষ্টা করি তিনজনে একসাথে বসে নাস্তাটা খাওয়ার, কিন্তু আমার ছেলে অনেক সময় ঘুম থেকে উঠতে পারে না, আবার অনেক সময় আয়ানের পাপা খুব তাড়াতাড়ি অফিসে চলে যায়। তো ছেলের সাথে বাবার আর তেমন একটা দেখা হয় না। এই জন্য রাতের বেলায় বাবা ছেলে একসাথে বসে নাস্তা খায়। আমার কাছে কেন জানি মানে একা একা খাবার খেতে ভালো লাগে না, কারণ আয়ানের পাপার সাথে সব সময় খেয়ে অভ্যস্ত। একা একা কোনো জিনিসে আসলে খেতে ইচ্ছে করে না, এ আর কি। তো এই তো আমার লিভিং রুমটা আমার গোছানো হয়ে গেছে। আমার সব জিনিস আমি একটু ডাস্টিং করে নিয়েছি। এর মধ্যে আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন হচ্ছে বিকাল টাইম। আয়ানকে স্কুল থেকে আনার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে মা ছেলে সোজা চলে এসেছি একটু ছাদে। মা আর ছেলে একটু খেলা করব, তো ওর সাথে আমিও একটু খেলা করি, কারণ একা একা ছেলেটা বোর হয়ে যায়। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।